দেয়ালচিত্রে দৃশ্যমান ছাত্র জনতার অভ্যুত্থান এবারের বই মেলায় নতুন চমক হিসেবে ঠাঁই পেয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ২১ মাসে জেগে ওঠা আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর ২১ বই মেলার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর ২১ বইমেলা ২০২৫-এর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। ২১ বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবারের বইমেলায় নতুন চমক হিসেবে ঠাঁই পেয়েছে দেয়ালচিত্রে দৃশ্যমান জুলাই গণ অভ্যুত্থানের সরব উপস্থিতি। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। এছাড়াও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পেছনে অন্যতম শক্তি ছিল রফিক, সালাম, বরকত, জব্বারের আত্মত্যাগ। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, ২১ মানে জেগে ওঠা আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। ২১ মানে আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া, ২১ মানে অবিরাম সংগ্রাম। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। জুলাইয়ের চেতনায় প্রতি বছর সেরা লেখক, লেখিকা ও প্রকাশকদের বিশেষ সম্মাননা দেওয়ার পরামর্শ দিয়ে ডক্টর ইউনূস বলেন, শুধু শহর গ্রাম নয়, প্রবাসীদেরও সম্পৃক্ত করতে হবে বইমেলায়। ২১ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। পরে অমর ২১ বইমেলা পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। শুরু হয়েছে অমর ২১ বইমেলা। প্রথম দিন বিকেলে প্রধান উপদেষ্টা বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধনের পর দীর্ঘ সময় ধরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এরপর মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। প্রথম দিন বই কম বিক্রি হলেও মানুষের ভিড় ছিল বেশি, তবে বেশিরভাগ স্টলই এখনও চলছে গোছানোর কাজ। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। শুরু হলো বাঙালির প্রাণের মেলা। ভাষার মাসের প্রথম দিনেই প্রতি বছরের মতো এবারেও শুরু হলো বই প্রেমীদের অমর ২১ বইমেলা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরই বইমেলা প্রাঙ্গণে আসতে শুরু করে বছর জুড়ে অপেক্ষা করা পাঠক পাঠিকারা। শিশু, কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে মেলার প্রথম দিনেই। প্রথম দিনে স্টল পরিচিতি, বইয়ের সন্ধান এবং নতুন কিছুর খোঁজেই অনেকটা ব্যস্ত ছিলেন ক্রেতারা। মজার গল্প আর ছড়ার বইয়ের খোঁজে মেলা প্রাঙ্গণে দেখা গেছে শিশুদের আলাদা আগ্রহ। একজন লেখক আছে, ওনার পিতামহ বইটা খুঁজতেছিল। সাব্বির জাদিদ লেখকের নাম। গোপাল ভাঁড় আরেকটাও বই কিনেছি। জাপানি মনস্টার ওগুলির কমিক্স খুঁজতে এসেছিলাম। ভূতের গল্পের বই। রাতা শিয়াল। তরুণ তরুণী থেকে বয়স্ক সবাই ব্যস্ত ছিলেন বইয়ের খোঁজে। আর প্রথম দিনেই আশায় আলাদা উচ্ছ্বাস ছিল সকলের মাঝেই। নিজেদের জন্য কিছু বই আর কি ঘুরে দেখছিলাম আর কি কি বই আসছে নতুন। ক্রাইম টাইপের বইগুলো আমার কাছে বেশি ভালো লাগে।
অনেক দিন ধরেই আমি ওয়েট করে থাকি যে ফেব্রুয়ারি কখন বইমেলা শুরু হবে। প্রথম দিনে ভালো লেগেছে, কিন্তু আমরা অলরেডি অনেকগুলো বই কিনতে পেরেছি। অরিজিনাল বই কিনি এবং বই পড়ার অভ্যাসটাকে ধরে রাখি। বই প্রেমীরা যেমনি দেখছেন এবং পাশাপাশি কিনেও নিয়ে যাচ্ছেন পছন্দের বই। এবারের মেলা অতীতের চেয়েও জমে উঠবে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা। প্রথম দিনের তুলনায় আজকে মাঠে অনেক পাঠক দেখা যাচ্ছে, সবাই বইয়ের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, মানুষ আসছে। যে ভিড়, আমরা এবারে মেলা নিয়ে খুবই আশাবাদী। বাচ্চাদের বইগুলো ভালো সেল হচ্ছে, বড়রাও অনেক বই কিনছে, আর প্রথম দিন হিসেবে ভালোই সেল হচ্ছে। মেলা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল কঠোর অবস্থান। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি একমাত্র মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা দখলদারিত্ব করবে তারা দল ও দেশের শত্রু। যে কোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ বছর পর নেতৃত্ব নির্বাচনে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখতে হবে, ঐক্য 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 ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। হাজারো শহীদের রক্ত আর অজস্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই বলেও মন্তব্য করেন তিনি। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায়, বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নেতাকর্মী এবং গণতান্ত্রিক আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝির অবসান হওয়ারও প্রত্যাশা জানান বিএনপির শীর্ষ এই নেতা। যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ, যে সকল সংগঠন যাদের কাছে এক নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ, তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে। থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মতপার্থক্য, আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসবো, আলোচনা করব, কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাই বলি না কেন, আমরা যাই করি না কেন, সমর্থন আসতে হবে জনগণের পক্ষ থেকে। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। প্রত্যেকটি মানুষের উঠা বসা, চলাফেরা, কথাবার্তা সেই রকম হতে হবে যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ব্রাহ্মণবাড়িয়া। বিএনপি দেশে ন্যায় বিচার ও আইনের শাসন চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ আর বিচার বহির্ভূত হত্যা দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভালোবাসা অর্জন করতে না পারলে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। বিকেলে উত্তরা পূর্ব থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশ হাসিনা মুক্ত হলেও এখনও গণতন্ত্র ফেরেনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর একটা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। নতুন দলের নামে যাতে কিংস পার্টির আবির্ভাব না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কারের নামে কুসংস্কার মেনে নেবে না জনগণ। আর সব ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। কিন্তু আমরা শত কিছুর মধ্যে নির্বাচনকে প্রভাবিত করতে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারি প্রটোকলে যাতে কোনো দলের আবির্ভাব না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে, তারা দল করবে, খুব ভালো কথা, আপনারা আসেন। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। অপর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারের নামে সময়ক্ষেপণ অযৌক্তিক। আমি সংস্কার বিরোধী না, কিন্তু সংস্কারের নামে কুসংস্কার
এটাকে আমি পছন্দ করি না। এই কুসংস্কার দেখছি আমি 111-এ। তারা কিন্তু সংস্কারের কথা বলছে, ওটা ছিল কুসংস্কার। আজকের সেই কুসংস্কারের আবর্তের জন্য আজকের সংস্কার চোরাবালিতে ডুবে না যায়। And people's need a free and fair election. I think they have to ensure the election, nothing more. এবং নেক্সট গভর্নমেন্ট যে সংস্কারগুলি বিভিন্ন দল থেকে আসতেছে, মতামতগুলি দিতেছে, এখানে হচ্ছে নেক্সট যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টের দায়িত্ব নিতে হবে এই সংস্কারগুলি করার। নয়াপল্টনের ভাসানী ভবনে ঠিকানার কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বৈষম্য দূর করতে দেশের জনগণ যে ত্যাগ স্বীকার করেছে তার মর্যাদা দিতে হবে। এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। তাতে অর্থনীতি বিকশিত হবে, আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। তবু জামায়াত আইন হাতে তুলে নিয়ে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দেশের মানুষকে ভালোবেসে দেশ গড়ায় অংশ নিতে কাজ করছে। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার আছে মন্তব্য করে আমির বলেন, নৈতিক শিক্ষার মাধ্যমে সম্মান ও ভালোবাসার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে জামায়াতে ইসলামী। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়িও করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা, মানবতার বিচার হতে হবে। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। জনগণের ম্যান্ডেট ছাড়াই বাংলাদেশের সংবিধান শুধু সংশোধন নয়, 2 বার পুনর্লিখন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানী লোক প্রশিক্ষণ মিলনায়তনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 1972-এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে 24 গণ অভ্যুত্থান পরবর্তী প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলেন দেশের সুশীল সমাজের বিশিষ্টজনেরা। সরকার আসলে অনেকগুলো সংস্কার কমিশন করে দিয়েছে। স্বাধীনতার ক্ষেত্রে আমরা স্বেচ্ছাচারিতাকে বেশি গুরুত্ব দিই। এ সময় 24-এর গণ অভ্যুত্থান একটি বিপ্লব ছিল বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান। বিপ্লব একটা অত্যন্ত অন্য জিনিস। বিপ্লবের ফলাফলে যেই লিগ্যাল অর্ডারটা থাকে, বিপ্লবের ফলাফলে সেই সময়কার যে কর্তৃত্ববাদী ক্ষমতায় যারা থাকে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। আমাদের এই 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একটি বিপ্লব ছিল। 1972 সালে সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন নয়, কাঠামোগত ও শাসন ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির, সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে। 2009 সালের পরে এসে 90-এর পর যে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটিও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিছু ভঙ্গুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেলাম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খুরশিদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ান দেন। কাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। প্রতিনিধি গোলাম আজাদের তথ্য, ছবিতে আবু সাইদ অপুর রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খুরশিদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিন। সকাল 10টা থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করেন তাবলিগের মুরব্বীরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। জোহর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তামিল করছেন মাওলানা ইসমাইল গোদরা। ইজতেমায় অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। এখানে বিষয়ে আলোচনা হয়, সাহাবায়ে কেরাম দিনের পর কীভাবে চলছেন, আমরা তাদের জিন্দেগি অনুসরণ করে বাস্তব জীবনে এটা প্রয়োগ করবো, আমরা নিজেরা শিখবো, অপরকে শেখাবো। গোটা বিশ্বের মুসলিম কীভাবে সংশোধন হয়ে যায়, আল্লাহর পথে আসে, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, এটাই একটাই ফিকির। ইজতেমার ময়দানে আসে একত্রিত হওয়া, উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। আমাদের মাধ্যমে মুরব্বীদের কাছ থেকে যে বয়ান শুনবে বা যা হবে ইনশাল্লাহ আগামী 1 বছর সারা বিশ্বে এগুলো ছড়িয়ে দিবে। ওলামায়ে কেরামের কাছ থেকে যেগুলো তাদের ভুল আছে এই ভুলগুলো তারা নিজেরা সংশোধন করে নেবে। আগামীকাল সকাল 9টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল অর্থাৎ ইজতেমার প্রথম ধাপের শেষ দিন ফজরের পর থেকেই হেদায়েতি বয়ান হবে, অর্থাৎ যেনারা এইখান থেকে 40 দিন 4 মাসের জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছেন তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য, এরপরে কিছু নসিহতমূলক কথার পরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকতুহুম। প্রথম পর্বের ইজতেমার আখিরি মোনাজাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে, মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখিরি মোনাজাতে শরীক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আর এদিকে ইজতেমায় অংশ নিতে এসে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে শুরু হয়ে 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন 7 অনুসারীরা। অবশ্যই তপু, মাই টিভি। কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় ওই এলাকার ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায় এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে 7 কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেখানে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে এক বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আন্দোলন সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। দীর্ঘ 27 বছর ধরে চলে আসা তিতুমির কলেজের শিক্ষার্থীদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি গত বুধবার বিকেল 5টা থেকে আবারও তুমুল আকার ধারণ করেছে। আমরণ অনশনে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। 7 দফা দাবিকে সামনে রেখে বারাসাত 2 নর্থ সিটি নামে আমরণ অনশন করছেন তারা। ইতিমধ্যে 3 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আগামীকাল থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালিত হবে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি থাকবে, সেই সাথে এটা পরবর্তীতে দক্ষিণে এবং পুরো বাংলাদেশও ছড়িয়ে যাবে।
তাদের এই আন্দোলনে 7 কলেজের বাকি 6 কলেজের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 3 জনকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, এখন পর্যন্ত তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা সরকারের কাছে এর জবাবদিহিতা চাচ্ছি, তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। যদি কোনো অঘটন ঘটে যায় এক্ষেত্রে সরকারকে এই দায়বদ্ধতা গ্রহণ করতে হবে। তিতুমির কলেজ থেকে যে আন্দোলন হয়েছে, তিতুমির কলেজের ভাইদের যে রক্ত ঝরেছে, আমাদের সেই প্রাণের দাবিটা সেই রক্তের বিনিময়ে হলো আমরা আদায় করতে চাই। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে 4 দিন হয়ে গেল আমাদের ভাইরা এখানে আমরণ অনশনে আছে। মৃত্যু পথযাত্রী 2 জন ভাই, 3 জন অলরেডি, সেখানে আরও যোগ হচ্ছে, প্রতিনিয়ত যোগ হচ্ছে যারা নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের ছাত্র উপদেষ্টারা এখন পর্যন্ত আমাদের সাথে ওই রকমভাবে বলা চলে যেইভাবে যোগাযোগ করা উচিত সেটা করে নেই। এদিকে শিক্ষার্থীদের অবস্থার অবনতি দেখে বিভিন্ন সংগঠনের সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের শারীরিক অবস্থার তদারকি করা হচ্ছে। সেই সাথে 7 কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে তিতুমির কলেজের বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ায় বছরের বড় উৎসব ও চিনাহারির ছুটি উপলক্ষে প্রবাসী রায়পুরা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের আমপাং ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইয়ং স্টার ও 5 স্টার একাদশ অংশগ্রহণ করে 5 গোলে 5 স্টার একাদশ বিজয়ী হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে নরসিংদী ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আল ফাতেক গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন। খেলা উদ্বোধন করেন BM রাসেল রানা। উপস্থিত ছিলেন চৌকিট ব্যবসায়ী সহ সভাপতি সোহেল নূর, নরসিংদী ব্রাদার্স ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহিন আহমেদ মোমেন। মনের একটা খোরাক যে খেলাধুলা, সবাই যেখানে এখানে ইয়াং, এটা পরিপূর্ণতা পায়। এই জন্য আমি বলবো মাঝে মাঝে যখন আমরা হলিডে পাবো আমরা একসাথে হব, খেলাধুলা করব। বিদেশের মাটিতে এমন একটা আয়োজন দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই সব কারণ হচ্ছে স্বপ্নমন্ডের কারণে আমরা এই ফিল্ডগুলো নিতে পারি। আমি জোরবাড়ি থেকে আসলাম, মূলত বহুদিন যাবত খেলা দেখি না, খেলা দেখার জন্য, প্লাস আমাদের এলাকার সবার সাথে দেখা করার জন্য। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও উজ্জ্বল ক্যারিয়ারের জন্য সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিংক গ্লোবাল সলিউশন। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বৃহস্পতিবার কুয়ালালামপুরের বুকিতে বিনতাং পিঠাগড় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিংক গ্লোবাল সলিউশনের মধ্যকার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। উক্ত স্মারকে আগামী 5 বছরের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে। উভয় প্রতিষ্ঠান এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে করে মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীরা দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে সহজেই অস্ট্রেলিয়ায় আবেদনের সুযোগ পাচ্ছে এবং ক্রেডিট ট্রান্সফারে ইচ্ছুক শিক্ষার্থীরাও তাদের বাকি পড়াশোনা অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত করার সুযোগ পাচ্ছে। এই ধরনের ডকুমেন্টসের হেল্পগুলো প্রয়োজন হয়, আমরা সুন্দরভাবে ডকুমেন্টসগুলো গুছিয়ে অ্যাপ্লিকেশন করি। সো অ্যাপ্লিকেশন করার পরে ফার্দার যে প্রসেসগুলো আছে আমরা সুন্দর মতো করে আনটিল ভিসা পর্যন্ত হেল্প করে থাকি। স্টুডেন্টকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়, তখন যে জিনিসটা হয় যে পাঠানোর পরেই তাদের কাজ শেষ হয়ে যায়। ঠিক এই জায়গাটাতে আমরা একজন স্টুডেন্ট আসার পরে একদম তার জব পাইয়ে দেওয়া পর্যন্ত আমরা সাথে থাকছি। এবং আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ বা শক্তিটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার মালয়েশিয়াতে তারা নিজেরা পড়াশোনা করেছে এবং পড়াশোনা করে এখানেই সফল হয়েছে। কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েতের প্রতিনিধি আল আমিন রানা জানান, বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর সুবর্ণ জয়ন্তী পূর্তি এবং তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং ইউএন হ্যাবিটেট যৌথভাবে কুয়েতের জাবারিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে শুক্রবার রক্তদান কর্মসূচির আয়োজন করেন। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের চালনায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন ও জাতিসংঘ মানব বসতি ইউএন হ্যাবিটেট GCC আঞ্চলিক অফিসার হেড অফ মিশন ডক্টর আমিরা আল হাসান। তারুণ্যের উৎসব 2025 বাংলাদেশে যেটা হচ্ছে সেই উপলক্ষে এই যে মহৎ উদ্যোগ আমরা গ্রহণ করেছি, কুয়েতের যে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের উদ্যোগে কুয়েত দূতাবাসের সহায়তায় যে আমরা এখানে কুয়েতের জনগণের জন্য আমাদের ব্লাড ডোনেশনের একটা প্রোগ্রাম করেছি, সে উপলক্ষে তারা এসছেন।
তো আশা করি আমাদের এইসব কার্যক্রমের মাধ্যমে কুয়েতের জনগণের মাধ্যমে বাংলাদেশ তথা বাংলাদেশ জনগণের ভাবমূর্তি আরও উন্নত হবে এবং আমাদের দুই দেশের যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।